বাংলাদেশ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। ব্রিক্সের সদস্য হতে মস্কো সহায়তা চাইল ঢাকা। জ্বালানি বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা। ভারতের পুশিন চেষ্টা সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে শঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে পুশিন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জিয়াউর রহমান বেঁচে থাকলে দেশ অন্য উচ্চতায় থাকত, মির্জা ফখরুলের মন্তব্য। দেশের সব সংকটে জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি নেতাদের মন্তব্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদকে জানালেন গুজব অপতথ্য রোধে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। রামিসা হত্যার রায় বিচার বিভাগের অনন্য দৃষ্টান্ত। এই ধরনের সব মামলায় বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় কার্যকরের তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন ক্রং সিমেন্ট সংবাদ শিরোনাম। দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ এবং রাশিয়া। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ডক্টর খলিলুর রহমানের বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়েছে। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে দুদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানান সের্গেই ল্যাভরভ এবং তার দায়িত্ব পালনে রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করে বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর খলিলুর রহমান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন তিনি। যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘ সহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে দুপক্ষের। পুশিন ঘিরে চলমান পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সীমান্তে সতর্কতা বাড়িয়েছে বিজিবি। এর মধ্যে আজ ঠাকুরগাঁয়ের হরিপুরের মশালগাঁও সীমান্ত এলাকায় অবস্থানরত শিশুসহ ১১ জনকে প্রায় ৪৮ ঘণ্টা পর ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি জানিয়েছে, গত রাতে বিএসএফ এর শূন্যরেখায় অবস্থান করা ৩ জন পুরুষ, ৪ নারী ও ৪ শিশুকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বর্তমানে তারা সীমান্তে শূন্যরেখার উপরে রয়েছে। এর আগে গত শুক্রবার রাত ৩:৩০টার দিকে বিএসএফ এর পুশিনের চেষ্টার সময় বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই ১১ জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় আটকে পড়ে। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকটি শিশু শূন্যরেখায় কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বিজিবি জানিয়েছে, দেশের সব সীমান্তেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে পুশিনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, সীমান্তে ভারতের বিএসএফ এর পুশিন কোনোভাবে মেনে নেওয়া হবে না। ঢাকা দিল্লি সম্পর্ক পুনরুদ্ধার প্রচেষ্টায় পুশিন ইস্যু নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তিনি। এদিকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ সফট পাওয়ার হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইন তথা মানুষকে ঠেলে বাংলাদেশে পাঠানোর চেষ্টায় উত্তেজনাকর অবস্থা সীমান্ত এলাকায়। দুদেশের সীমান্ত বাহিনীর দফায় দফায় পতাকা বৈঠকেও থামছে না পুশিন চেষ্টা। সীমান্তে বিজিবি শক্ত হাতে পুশিন চেষ্টা সামাল দিচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, যখন কোনো নাগরিক ইলিগেলি কোনো দেশে যায়, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে বাংলাদেশের জায়গা থেকে, ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, পুশিন থামাতে ভারতকে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।
ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি। যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তারা সিরিয়াসলি নেবে এবং এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই আমাদের দুই দেশের অবলম্বন করা উচিত। এদিকে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশিদের অবদান নিয়ে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিজাবের আলোচনায় কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের কূটনৈতিক সাফল্য অর্জনে বাংলাদেশের শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ অন্যরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ভারতের রাজধানী দিল্লিতে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিএসএফ ও বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক হচ্ছে। সোমবার এই বৈঠক শুরু হয়েছে, চলবে 11 জুন পর্যন্ত। 57তম কনফারেন্সে বিজিবি নেতৃত্ব দিচ্ছেন ডিজি মেজর জেনারেল আফরুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফ এর নেতৃত্ব দিচ্ছেন বাহিনীর ডিজি প্রবীণ কুমার। 4 দিনের কনফারেন্সে অনুপ্রবেশ সংক্রান্ত আলোচনা, নাগরিকদের ওপর আক্রমণ, আন্তঃসীমান্ত অপরাধ, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রক্রিয়া, বাংলাদেশের ভারত বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ সুনিশ্চিত করা, দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে দেখবে দেশের মানুষ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাজধানী বৌদ্ধ মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেছেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, একটি গোষ্ঠী দেশকে অন্য খাতে নিয়ে যেতে চায়, সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে জানান, বাংলাদেশকে তিনি একটি রেইনবো নেশন হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বেঁচে থাকলে দেশকে আরও এগিয়ে যেত। আরও আগে আলোচনার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। সালাম এবং নমস্কার। পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিল। তো নেতা এই ঘোষণা, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই, একটা গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠছে। এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন এবং আদর্শই বিএনপিকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। দুলু বলেন, বাংলাদেশ যখনই সংকট ও অনিশ্চয়তায় পড়েছে তখনই বিএনপি জনগণকে ঐক্যবদ্ধ করে তা মোকাবেলা করেছে। তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ জিয়া পরিবারের অবদান স্মরণ করবে। দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার জনগণের কল্যাণে সুষম বাজেট উপস্থাপন করতে যাচ্ছে জানিয়ে দুলু বলেন, তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতিফলন ঘটবে এই বাজেটে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট এবং ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। এই মামলায় সংশ্লিষ্ট 9 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এদিকে টিআইবি রিপোর্ট পত্রিকার সংবাদের উপর ভিত্তি করে হয় উল্লেখ করে এ নিয়ে কোনো মন্তব্য করেনি স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মহিত। মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দেয়ায় মাত্র 6 কার্যদিবসে এ মামলার রায় হয়েছে।
এ ঘটনায় 9 জন সহ দৌলতদিয়া ফেরিঘাটে অন্তত 50 জন বাস যাত্রীর প্রাণ রক্ষায় 3 জন এবং মুন্সিগঞ্জের গজারিয়া কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম রহস্য উদ্ঘাটনে আরও 3 জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। প্রত্যেককে 20,000 টাকা ও সনদ দেওয়ার পাশাপাশি নৌ পুলিশের 3 জনকে দেয়া হয় আইজি ব্যাচ। এই পুলিশ বাহিনীকে মোরালি নৈতিকভাবে আমরা আরও বেশি বুস্ট আপ করতে চাই, যাতে তারা আইনানুগভাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। সচিবালয়ে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করতে সক্ষম হয়েছে। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। ভাবমূর্তি কোথায় আপনারাই তো বিচার করবেন, জনগণই বিচার করবে। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। সরকারের 100 দিন নিয়ে টিআইবির প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন তিনি। টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে তারপরে কোনো স্টেটমেন্ট দেয় না। আমাদের সামনে যেটা আছে সেটা হলো পুলিশের অপরাধ চিত্র, এবং সেই অপরাধ চিত্রটা জেলা থেকে আমরা কালেকশন করি, এটা আমাদের রুটিন ওয়ার্ক, এবং সেটা প্রকৃত তথ্য। তো টিআইবি রিপোর্টটা তো শুধু পেপার কাটিংয়ের উপরে হয়ে থাকে, তো সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার উদ্যোগ সারা দেশে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উপরে আমাদের সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। তো বললাম, আপনারাই বলেন। অপপ্রচার ও গুজব প্রতিরোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় 71 বিধিতে এক সংসদ সদস্যের নোটিশের জবাবে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মাদক জুয়া, অনলাইন জুয়া বন্ধেও সরকার শক্তিশালী আইনি কাঠামো করতে কাজ করছে। সাইবার স্পেসে গুজব, অপতথ্যের ক্রমবর্ধমান বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভ্রান্তিকর, অপমানকর, বিরক্তিকর ও মানহানিকর কন্টেন্ট তৈরি এবং প্রচারের প্রবণতা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষতিকর কন্টেন্ট দ্রুত অপসারণের প্রয়োজনীয়তা এবং আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মসমূহের সাথে অধিকতর কার্যকর সমন্বয়ের জন্য সাইবার সুরক্ষা আইনের একটা সংশোধনী আনতে হবে। সেটা সাইবার সুরক্ষা আইন 2026 নামে আমরা অবহিত করব। এর কতিপয় বিধান সংশোধন আমরা করব। তার মধ্যে এই যে গুজব, অপতথ্য, মানহানি, এরগুলো নতুন করে সংজ্ঞায়িত করা হবে। এছাড়া সাইবার স্পেসে এরূপ কন্টেন্টের প্রকাশ, প্রচার প্রতিরোধের জন্য একটা নতুন ধারার শাস্তির বিধান এখানে আনা হবে। আবার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে। দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তবে তনু, আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কার্যকরে বিলম্বে সিনিয়র আইনজীবীরা হতাশা ব্যক্ত করেছেন। এর জন্য রাজনৈতিক হস্তক্ষেপ, মামলার জট এবং বিচারক সংকটের কথা উল্লেখ করেছেন তারা। একই সঙ্গে স্পর্শকাতর মামলাগুলোর রায় কার্যকরে নিম্ন আদালত থেকে সরাসরি আপিল বিভাগে পাঠানোর পক্ষে মত দিয়েছেন। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। হত্যা, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধের ঘটনার মধ্যে সবকিছু ছাপিয়ে শিশু রামিসা ধর্ষণ পরবর্তী হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। স্পর্শকাতর এই ঘটনার দ্রুত বিচারের জোর দাবি ওঠে সর্বমহলে। শোকগ্রস্ত বাবা মাকে সান্ত্বনা দিতে রামিসাদের বাসায় যান প্রধানমন্ত্রীও। অবশেষে মাত্র 6 কর্মদিবসে কাঙ্ক্ষিত রায় আসে রামিসা হত্যাকাণ্ডের। রায়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। হাইকোর্টের সিনিয়র আইনজীবীরা এই রায়কে দেশের বিচার বিভাগের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন। একই সাথে সরকারের প্রতি মানুষের প্রত্যাশা বাড়বে বলে মনে করেন তারা। সরকার মানুষের মধ্যে হোপ জাগালো, এখানে হোপটা কন্টিনিউ করতে পারবে কিনা। যদি পারে, সরকার প্রেইজওয়ার্থী হবে, প্রশংসনীয় হবে। আর যদি এই হোপটা ভবিষ্যতে জাগিয়ে রাখতে না পারে,
তাহলে ক্রিটিসিজমের মুখে পড়বে, সমালোচনার মুখে পড়বে। তো সরকারের দায়িত্ব আরও বেড়ে গেল। রাষ্ট্রের পক্ষে যা যা করণীয় সম্ভব রাষ্ট্র সবই করেছে। পাশাপাশি রাষ্ট্রের যে 3টা অঙ্গের একটা অঙ্গ যে বিচার বিভাগও এবার দৃষ্টান্তমূলক উদাহরণ সৃষ্টি করেছে। এর আগেও তনু আসিয়া সহ অসংখ্য চাঞ্চল্যকর হত্যা মামলার রায় হলেও তা বাস্তবায়ন নিয়ে হতাশা প্রকাশ করেন আইনজ্ঞরা। বলেন, স্পর্শকাতর এসব মামলার জন্য বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় বাস্তবায়নে প্রয়োজন আইনের সংশোধন। এই ধরনের স্পর্শকাতর বা সেন্সিটিভ ইস্যুগুলোতে আমার মনে হয় আমার সময় চলে আসছে আইন সংশোধন করে নিচের আদালতে দরকার হলে 2জন বিচারকে বিচার শেষ করবে, এরপরে হাইকোর্টের দরকার নেই, সরাসরি অ্যাপেলেট ডিভিশন। এখন আপিল বিভাগে মাত্র বিচারক সংখ্যা 5 জন, মামলা তো হাজার হাজার। আমি স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখিয়েছিলাম একজন মাননীয় বিচারপতির কাছে 6440টা মামলা পড়ে। নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সাল ওয়াইজ যদি মামলা শুনানি করেন তাহলে সপ্তাহে 24 ঘন্টা কাজ করলেও প্রতিদিন কারো পক্ষেই এটা নিষ্পত্তি করা সম্ভব না। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় হাইকোর্ট ও আপিল বিভাগেও বহাল থাকবে এবং রায় দ্রুত কার্যকর হবে বলে আশা এই 2 সিনিয়র আইনজীবীর। সেন্সিটিভিটির জন্যই কিন্তু এত দ্রুত এটা শেষ হয়েছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হামে মৃত্যু হয়েছে আরও 8 শিশুর, নতুন করে আক্রান্ত আরও 1185 শিশু। বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমে আসছে, শীঘ্রই আরও কমবে। পুরনো রোগীদের মধ্যে জটিলতা বা মৃত্যুর ঘটনা বেশি। রাজধানীর হাসপাতালগুলোর হাম ওয়ার্ডে কমছে ভর্তি রোগীর চাপ কমেছে আইসিইউতেও। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। বাংলাদেশ শিশু হাসপাতাল হামের প্রাদুর্ভাবে হাসপাতালটির বিশেষায়িত হাম ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিলেও সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। ভর্তি রোগীর সংখ্যা নেমে এসেছে 100 ঘরে, চাপ কমেছে আইসিইউতেও। নতুন করে হাম রোগীর সংখ্যা কমে এলেও পুরনোদের অনেকে সেরে ওঠার পর নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মতো জটিলতায় আক্রান্ত হয়ে আবারও হাসপাতালে ভর্তি হচ্ছে। প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে পেটের সমস্যা, তারপর র্যাশ দেখা গেছে মুখের মধ্যে। 4-5 দিন ধরে জ্বর ছিল, গত শনিবার থেকে হচ্ছে ওর হচ্ছে শরীর চোখের ভিতরে কেমন গোটা গোটা দেখা যাচ্ছে, লাল লাল, তারপর শরীরে, তারপর জিহ্বাতে দেখা যাচ্ছে। পরবর্তীতে আমরা ডাক্তারের সঙ্গে আলাপ করলাম, ডাক্তারে বলে যে আপনি হসপিটালে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, টিকা গ্রহণকারী এবং হাম আক্রান্ত শিশুদের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠায় 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলে আসবে। নতুন আক্রান্তের হার খুবই কম, নাই বললেই চলে। তবে আগে তো বাল্ক চিলড্রেন এফেক্ট হচ্ছে, ওদের থেকে একটা অংশ কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করতেছে। সেই কমপ্লিকেটেড মিজলস বা জটিলতা নিয়ে কিন্তু আসতেছে, ঢাকার বাইরে থেকেও আসতেছে। যেটা তো মেইনলি হলো নিউমোনিয়া। নিউমোনিয়ার কিছু রুগী পাচ্ছি, তবে আগের মতো অত বেশি না। তো সেই রুগীগুলো আসতেছে, নতুন আক্রান্ত নয়, এগুলা এখান থেকে বের হয়ে গেছে অথবা আগে হাম হয়েছিল, তাদের জটিলতা নিয়ে আবার আসতেছে। কারণ ওরা 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু হাম হওয়ার পরেও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। হাম পরবর্তী নানা জটিলতা এড়াতে সেরে ওঠার পর শিশুর বিশেষ যত্ন নেয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। হামের অ্যান্টিবডি তৈরি হতে 20 জুন পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এদিকে আদ্দিন হাসপাতালে আইনানুগভাবে কি ব্যত্যয় ঘটেছে এবং অপরাধ করেছে তার ভিত্তিতে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কি ক্ষতিপূরণ দেবে সেটি তাদের বিষয়। সরকার তার অবস্থানে ঠিক আছেন, সততা দিয়ে দেশের জন্য কাজ করছে। জনস্বার্থ সংরক্ষণ থেকে এক বিন্দু পিছপা হবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, আদ্দিন বৈধ না অবৈধ সেটি জেনেই চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতাল কর্তৃপক্ষ 2 দিন সময় চেয়েছে, এই সময় না দিলে তারা আদালতে সুবিধা পেতে পারেন। এজন্য আদ্দিন হাসপাতালকে আরও 2 দিন সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার তারা উত্তর দেবে, এরপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, 140টি দেশে বাংলাদেশের ঔষধ রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন তৈরি করতে পারলে এই পরিসর আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত জানিয়েছেন, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটা মন্ত্রণালয় ভালোভাবে চলতে পারে না। যারা আছেন সবাই মিলে আমরা সাহসী হয়েছি
আমরা মিনিস্ট্রি আমরা দেখবো আমাদের আইনভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যর্থ ঘটেছে, কি অপরাধ করেছে, উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দেম। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল দ্যাট ইজ নট আওয়ার আগামীকাল 2-3 আমরা সময় দিই। আমরা আমাদের অবস্থান ইনশাআল্লাহ ঠিক আছি। এই আবরণকে ইট ইজ এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। এই গভর্নমেন্ট আমরা সততার ভিত্তিতে ন্যায়নিষ্ঠভাবে দেশের জন্য কাজ করি। কাজে এটা যেহেতু জনস্বার্থ সংশ্লিষ্ট, আমরা জনস্বার্থ সংশ্লিষ্ট থেকে এক বিন্দু মাত্র কিছু পাবো। এই ডেঙ্গু মৌসুমে আমরা ডেঙ্গুর রোগীর সংখ্যা কমাতে যাচ্ছি এবং তারপরেও যারা আক্রান্ত হবেন তাদেরকে যেন যথাসময়ে চিকিৎসা দেওয়া যায় সেই প্রস্তুতি গ্রহণ করেছি। তো সেই প্রস্তুতির অংশ হিসেবেই আপনারা দেখেছেন এর আগেও আমরা যখন হামের প্রাদুর্ভাব হয়েছে এবং সার্বিকভাবে জনস্বাস্থ্যকে পুনর্গঠনের জন্য আমাদের সরকার যেভাবে কাজ করে যাচ্ছে তার একটা প্রধান উদ্দেশ্য বা কর্মপন্থাই হচ্ছে এখানে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছেন এই স্বাস্থ্য খাতের সঙ্গে তাদের সকলকে নিয়ে একসঙ্গে কাজ করা। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আসছে বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দিচ্ছে সরকার। জিডিপির অনুপাতে বরাদ্দের তেমন বড় লম্ফন না হলেও টাকার অঙ্কে বাড়ছে দুটি খাতের আকার। বাজেট বাড়ানো ইতিবাচক বললেও বিশ্লেষকরা বলছেন মূল গলদ বরাদ্দের গুণগত বাস্তবায়নে। এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কঠোর নজরদারি এবং দুর্নীতিমুক্ত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপনে সবচেয়ে বড় উদ্বেগের নাম চিকিৎসা। একজন রোগীকে তার স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৪% খরচ করতে হয় নিজের পকেট থেকে। বিশ্বের বেশিরভাগ দেশে স্বাস্থ্যসেবার জন্য বাজেটে জিডিপির 5 ভাগের বেশি অর্থ বরাদ্দ দিলেও বাংলাদেশে এই হার 1% নিচে। তবে প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার এ খাতে বরাদ্দ বাড়াচ্ছে এবার। সাধারণ রোগীদের খরচ বাড়াতে স্বাস্থ্য খাতের উন্নয়নে বরাদ্দ যাচ্ছে প্রায় দ্বিগুণ। দুর্বলতাকে যদি আপনি অ্যাড্রেস না করেন শুধুমাত্র বরাদ্দ দিয়ে তো আর বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না, বা বাজেটের মাধ্যমে যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বা তার যে রাজনৈতিক কমিটমেন্টকে সে ডেলিভার করতে চাচ্ছে সেইটা তো উনি বাস্তবায়ন করতে পারবেন না যদি ওখানে দুর্নীতি থাকে। স্বাস্থ্য খাতের ভেতরে যদি অনেকগুলো জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বিনিয়োগে যায়ই নাই। নারী স্বাস্থ্যে বিনিয়োগ সরকারকে করতেই হবে আমাদের মাতৃমৃত্যুর হার কমানোর জন্য, এবং আমরা যে রিসেন্ট আমরা শিশু মৃত্যু দেখলাম, ডিমান্ড সাইড রেডি করলাম, আমার সাপ্লাই সাইড কোথায়? তাহলে সাপ্লাই সাইডের জন্য আমার সার্ভিস প্রোভাইডারদের রেডি করতে হবে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বাজেট দিতে হবে। গুরুত্ব বিবেচনায় উন্নয়ন বাজেটে এবার চতুর্থ অবস্থানে শিক্ষা খাত। এ খাতে সরকার এবার বাড়তি নজর দেওয়ার পরও মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমছে বেশ খানিকটা। বিশ্লেষকরা বলছেন শুধু ডিগ্রি অর্জনের দিকে নজর না দিয়ে প্রাথমিক শিক্ষায় বিনিয়োগ ও দক্ষতা বাড়ানোয় জোর দিতে হবে। সরকারের এখন উচিত প্রাথমিক শিক্ষায় খুব ভালোভাবে ইনভেস্ট করা। সেকেন্ড আমি বলবো আমরা যদি তাদেরকে প্রপার জনশক্তি হিসাবে গড়ে তুলতে চাই তাহলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তো আমি বলবো এই দুটো জায়গা এই বছর এই বাজেটে প্রাধান্য পাক। মিড ডে মিল বা ট্যাবের মতন জায়গাগুলো হয়তো সহজে আনার সুযোগ আছে, কারণ সেটার নীতিগত সিদ্ধান্ত হলেই হয়। কিন্তু সরকার যখন বলছে যে তারা নতুন করে কারিকুলাম ডেভেলপ করবে, সেটার জন্য টিচারের ট্রেনিং দরকার হবে, অথবা নতুন একটা তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থাকে তারা আনবেন, তখন কিন্তু আপনার নতুন বরাদ্দটা পরবর্তীতে দরকার হবে। শুধু কর্মসংস্থানের বাজারে তৈরি হওয়া শূন্যতা দূর করতে মানসম্মত শিক্ষা ও গবেষণায় সরকারকে বাজেট বাড়ানোর তাগিদ দেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঝুঁকি মোকাবেলায় জাতীয় নীতিমালা আধুনিকায়ন এবং বজ্রপাতে প্রাণহানি কমাতে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
এ সময় বরাদ্দ নিয়ে প্রশ্ন করে বিরোধী দলের সংসদ সদস্যদের ক্ষেত্রে বৈষম্য করার অভিযোগ করেন এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি জানান, সরকারি দলের সদস্যদের আসনে দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ দেওয়া হয়েছে, তাই দুর্যোগ শুধু সরকারি সংসদ সদস্যের আসনের জন্য তৈরি হয় এমন গবেষণা থাকলে তা সংসদে জানাতে আহ্বান জানিয়েছেন তিনি। পরের উত্তরে মন্ত্রী জানান, আবেদন পেলে দ্রুত সময়ে বরাদ্দ দেবে মন্ত্রণালয়। এদিকে অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, এবছর চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক। তিনি জানান, আগামী বছর থেকে চামড়া ব্যবস্থাপনা আরও আধুনিকায়ন করা হবে। এদিকে সংসদে ৭১ বিধিতে দেয়া নোটিশে ৬ লাখ শিক্ষক ঈদে বেতন পাননি বলে অভিযোগ করেন কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কর্পোরেট নেতৃত্ব এবং পরিচালনা পর্ষদে নারীদের আরও বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB আয়োজিত উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান আছে বলেও তিনি জানান। সম্মেলনে অংশ নেন পেশাজীবী নারীদের পাশাপাশি নীতি নির্ধারক, কর্পোরেট নেতৃত্ব, পর্বতারোহী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং দেশের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিরা। এ সময় মূল প্রবন্ধে বাংলাদেশের প্রথম নারী প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আক্তার সঞ্জিদা কাশেম ICAB জেন্ডার ড্যাশবোর্ড এবং উইমেন অন বোর্ডস জরিপের তথ্য উপস্থাপন করে এক্ষেত্রে অর্জিত অগ্রগতি এবং চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এসএসসির ফল প্রকাশ হবে ২০ জুলাই। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল পর্যায়ের বিভিন্ন শ্রেণীতে 4টি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণীতে ক্রীড়া ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস। আর শিক্ষা কারিকুলামের সার্বিক পরিবর্তন হবে 2028 সাল নাগাদ। এদিকে কারিগরি শিক্ষাকে মূল ধারায় নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শিক্ষায় বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির বিস্তারিত জানাতে সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষা খাতকে ঢেলে সাজাতে সরকারের নানা পদক্ষেপ উল্লেখ করেন তারা। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন জানান, শিশুদের দক্ষ, যোগ্যতা সম্পন্ন ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল নানা বিষয় যুক্ত করা হবে। ফর ইনস্ট্যান্স ক্লাস 4 থেকে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ক্রীড়া সাবজেক্টটাকে অ্যাড করব। নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে। নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটাও ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। লার্নিং উইথ হ্যাপিনেস এক জায়গায় যেমন একটা সাবজেক্ট হবে এবং সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এবং অবশ্যই এর সাথে টিচার্স গাইডের একটা ব্যাপার রয়েছে, টিচাররা কিভাবে ট্রেনিং করবেন, টিচিং করবেন ক্লাসে, এই পুরোটাই লার্নিং উইথ হ্যাপিনেস কোর্সের ভেতরে থাকবে। আর নতুন করে আমরা তৃতীয় ভাষার উপর প্রায়োরিটাইজ করছি। সেই তৃতীয় ভাষার উপর একটা বেশ বড় ধরনের চ্যাপ্টার আমাদের এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে তার ভিতরে আসবে। কারিকুলাম পরিমার্জনে এবছর সরকার পর্যাপ্ত সময় পাচ্ছে না, তারপরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। আর প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার প্রকল্প 180 দিনের আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়ায় গোয়াতলা বাজার এলাকায় ভেঙে পড়া বেইলি ব্রিজ পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। সকালে বেইলি ব্রিজ পরিদর্শন করেন তিনি। ব্রিজটি দ্রুত সংস্কারের কথাও জানান। এই সময় তার সঙ্গে ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, LGDর উপজেলা প্রকৌশলী ইন্দুভূষণ বিশ্বাস সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে তিনি জানান, এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, সচিব সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি। দ্রুত বিকল্প চলাচলের ব্যবস্থা করা হবে। স্থানীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক।
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখতে যুবদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির নেতাদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মব সন্ত্রাস করে রাজনীতিতে জায়গা নেয়ার চেষ্টা করলে জনগণ ভালোভাবে নেয় না। চতুর কথা বলে রাজনীতিতে বেশি দিন টিকে থাকা যায় না। বিএনপির হাইকমান্ডের নির্দেশে 151 সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যেসব ত্যাগীরা কমিটির বাইরে রয়েছে তাদের সংযুক্ত করার চেষ্টা চলছে। যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমান এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই নিরাপদ থাকবে। যুবদলকে যুব সমাজের জন্য একটি গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ইসলামী ব্যাংক দখলের কোনো অপচেষ্টা হলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার সকালে রাজধানীর উত্তরার ফায়দাবাদ এলাকায় প্রাক হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে সেলিম উদ্দিন জানান, জামায়াতের সমালোচনা করা যেতে পারে, তবে জামায়াতের মতো সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা সবার পক্ষে সম্ভব নয়। ইসলামী ব্যাংকের সফল কার্যক্রমকে অনুসরণ করে সংকটে থাকা এবং দেউলিয়া হয়ে পড়া অন্যান্য ব্যাংক পুনরুদ্ধারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। জামায়াতের এই নেতা আশা প্রকাশ করেন, বিএনপি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং রাজনৈতিক দর্শন অনুসরণ করে পরিচালিত হয়। জাতীয় বাজেটে অযৌক্তিকভাবে জবাবদিহিবিহীন খরচ বাড়ানো উচিত হবে না বলে মনে করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঋণ পরিশোধের সুস্পষ্ট গাইডলাইন ছাড়া নতুন বাজেট দেওয়া ঠিক হবে না বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতারা। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট ভাবনা ও জনগণের প্রত্যাশা বিষয়ে এক গোলটেবিল বৈঠকে এই সুপারিশ করেন তারা। সংগঠনটির সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচকরা নতুন বাজেট অযৌক্তিকভাবে বড় না করার প্রস্তাব দেন। অর্থনৈতিক সংকট ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি বিবেচনায় বাজেটে জনকল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আলোচকরা বলেন, সরকার যে বাজেট দিতে যাচ্ছে তাতে বড় অঙ্কের ঘাটতি থাকবে। এতে চলতি বাজেটে নেওয়া ঋণের লক্ষ্যকে ছাড়িয়ে যাবে নতুন বাজেটের ঋণ। এই বিবেচনায় সুষম উন্নয়নের স্বার্থে পরিকল্পিত বাজেট ঘোষণার দাবি জানান আলোচকরা। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানোর পাশাপাশি আসছে বাজেটে অযৌক্তিকভাবে কর আরোপ না করার দাবি জানিয়েছে স্টিল উৎপাদনকারী মালিকদের সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিদ্যুতের নতুন ট্যারিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিলের উৎপাদন খরচ প্রায় ২,০০০ টাকা বাড়বে। অন্যদিকে ভ্যাট, বন্দর চার্জ, জ্বালানির দাম বাড়ানোর কারণে পরিবহন ব্যয় সহ খরচ বাড়বে আরও ৩,৫০০ টাকা। সব মিলিয়ে টন প্রতি রডের দাম ৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে, যা গ্রাহকদের ওপর মরার ওপর খাড়ার ঘা হবে, এমন মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। সংগঠনটির সাবেক সভাপতি মাসাদুল আলম মাসুদও দাবি করেছেন, সরকার অযৌক্তিকভাবে কর আরোপ করলে এবং বিদ্যুৎ জ্বালানির দাম না কমালে স্টিল মিলে বিরূপ প্রভাব পড়বে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুতের লুটপাট বন্ধ না করে সরকার মূল্যবৃদ্ধি অব্যাহত রাখলে স্টিল শিল্পে বিপর্যয় নেমে আসবে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার স্বজনরা। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসা ভাঙচুরের ঘটনায় বিল্লাল হোসেনের নামে আলোচনায় আসে। পরিবহনের মালিক মোহাম্মদ ফারুক তালুকদারের অভিযোগ ছিল বিল্লাল হোসেনের নেতৃত্বে হামলাটি চালানো হয়। এই ঘটনায় বিল্লালকে স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্য পদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়। হবিগঞ্জে চেয়ারম্যানের পদ দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ওসি, নারী সহ আহত হয়েছে উভয় পক্ষের অর্ধশতাধিক।
উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের সামনে সকাল 11:30টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে টানা 3 ঘণ্টা। পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউপি আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা মিজানুর রহমান কপিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। দীর্ঘদিন কারাভোগ শেষে জাতীয় নির্বাচনের পর ফরিদ আহমেদ জামিনে মুক্তি পেলে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের উদ্যোগ নিলেই এতে আপত্তি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিল। এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়। সকালে এক অনুষ্ঠানে চেয়ারম্যান ফরিদ আহমেদ উপস্থিত হলে তাকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চেয়ারম্যান ফরিদ আহমেদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান কপিলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুজনের সমর্থকরা। সংঘর্ষে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে বিদেশি পিস্তল ও গুলি সহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গোপালপুর বাংলাবাজার সড়কে মোটরসাইকেল নিয়ে দ্রুত যাওয়ার সময় মোহাম্মদ রাহিম নামে যুবকের গতিরোধ করে পুলিশ। কথাবার্তায় সন্দেহজনক মনে হয় তাকে তল্লাশি চালানো হয়। এ সময় তার কোমরে বাঁধা অবস্থায় 3টি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। বিকেলে গোপালপুর বাংলাবাজার সড়কের বায়তুন্নুর জামে মসজিদের সামনে তল্লাশি চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। আটক রাহিম বেগমগঞ্জের বসন্তবাগ ভুইয়া বাড়ির জসিমউদ্দিনের ছেলে। বিশেষ স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণ, ইন্টার্ন চিকিৎসকদের বেতন 30,000, বেসরকারি ট্রেনি চিকিৎসকদের বেতন 50,000 টাকায় উন্নীত করা সহ 6 দফা দাবিতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। মানববন্ধন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছেন তারা। এ সময় বিএমডিসি অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া চিকিৎসক এবং অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ 1,000 টাকায় সীমাবদ্ধ রাখার দাবি জানিয়েছেন তারা। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে দেশের মেডিকেল কলেজগুলোর চলমান ক্লাস, ওয়ার্ড কার্যক্রম এবং পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হবে। বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে পরপর 2 বারের বেশি 3 বার কোনো ব্যক্তি সভাপতি থাকতে পারবেন না মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টে এনএক্স ভবন প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব পোদ্দার। বলেন, সংশ্লিষ্ট বিষয়ে করা রিপিটেশনের শুনানি শেষে এই রুল জারি করে বিচারপতি বিষ্ণুদার চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ। আরও বলেন, এখন থেকে রুলের ব্যত্যয় ঘটিয়ে কোনোভাবেই কেউ এডহক কমিটির সভাপতি পদে থাকতে পারছেন না। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের উদ্যোগে আধুনিক বাংলা কবিতায় আবিদ আজাদের স্বর এবং স্বাতন্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আয়োজিত এই সেমিনারে কবি আবিদ আজাদের কাব্যভাষা, চিন্তা জগৎ এবং আধুনিক বাংলা কবিতায় তার স্বতন্ত্র অবস্থান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আনিসা পারভিন। মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব। এ সময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক নীলান্তি নওশিন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক, কাব্যকৃত্তিকা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বাংলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। আমরা সংবাদ শেষ করব। গ্রাউন্ড সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে বাংলাদেশ রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, ব্রিক্সের সদস্য হতে মস্কোর সহায়তা চাইল ঢাকা, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে আলোচনা।
ভারতের পুশিন চেষ্টা সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে আশঙ্কা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। দিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে পুশিন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। জিয়া রহমান বেঁচে থাকলে দেশ অন্য উচ্চতায় থাকতো মন্তব্য মির্জা ফখরুলের। দেশের সকল সংকটেই জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি মন্তব্য নেতাদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদকে জানালেন গুজব অপতথ্য রোধে সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন। রামিসা হত্যা রায় বিচার বিভাগের অনন্য দৃষ্টান্ত। এ ধরনের সবল মামলায় বিচারিক ধাপ কমিয়ে দ্রুত রায় কার্যকরের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।